প্রিয় আমার সকল ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। আজকে একাদশ শ্রেণীর বিষয় বাংলার ভাষা থেকে আমি প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা দেখো এমসিকিউ, এসএকিউ বা 2 নম্বরের প্রশ্ন তোমরা শুনতে থাকো। আশা করি এগুলো তোমাদের খুবই কাজে লাগবে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে এবার মাধ্যমিকের পর। যদিও রেজাল্ট বেরোবে খুব শীঘ্রই, সম্ভবত এ মাসের লাস্টের দিকে, তাই তাদের জন্য আমি শুরু করে দিচ্ছি ভাষা থেকে প্রশ্ন উত্তর। তোমরা শুনতে থাকো। যদিও যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তারা সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থাকা অল বটনটি টিপে দাও। অবশ্যই তোমরা ওইগুলো দেখতে থাকো, আগেরও পরে ভিডিওগুলো তোমরা পাবে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। শুরু করি আজকের একাদশ শ্রেণী বাংলা বিষয় থেকে ভাষা। প্রথম যে কোশ্চেন দেবো আমি সেটা হলো নাগা, বর্মী, কুকিচিন, বোরো ভাষাগুলি যে শাখার অন্তর্গত সেগুলো কোন শাখা? উত্তর হবে তোমাদের ভোট চীনা। ভোট ভয়কারটা ভোট চাইছি দন্ত নয়াকার। এবার লেখো আদি মধ্য বাংলার কালপর্ব কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল? উত্তর শুনে রাখো তোমরা, আমি কিন্তু এমসিকিউ শুধু উত্তরটা বলছি। 1350 থেকে 1500 মধ্যে, বুঝতে পারছো, খ্রিস্টাব্দের মধ্যে। 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে। এরপরে আমি চলে আসি নেক্সট প্রশ্নে, সেটা হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশের ভাষাগোষ্ঠীর সংখ্যা কটি? উত্তর অবশ্যই তোমরা লিখবে 9টি। আনক্লাসিফাইড বা অবর্গীভূত ভাষার উদাহরণ দাও। অবশ্যই লিখবে জাপানি। ঠিক আছে, এবার লিখবে অলচিকি লিপির উদ্ভাবককে, লিখবে রঘুনাথ মুর্মু। ঠিক আছে, এবার প্রশ্ন থাকছে তোমাদের অস্ট্রিক শব্দগুলি বাংলা শব্দভাণ্ডারে যে নামে পরিচিত সেটা কি? অবশ্যই লিখবে দেশি শব্দ। আর্যরা বাংলায় আসেন কত খ্রিস্টাব্দে বলতে পারো? কখন বলতে পারো? অবশ্যই লিখবে খ্রিস্টীয় 1ম শতকে। যে চিত্রলিপিতে ঘটনা মনে রাখা হতো সেটা কি? গ্রন্থি লিপি। বুঝতে পারলো, যে চিত্রলিপিতে ঘটনা মনে রাখা হতো। এবার তোমরা লেখো ইন্দো ইউরোপীয়দের বা ইন্দো ইউরোপীয়ের 10টি শাখার মধ্যে গুরুত্বপূর্ণ শাখাটি কোনটি? অবশ্যই লিখবে ইন্দো ইরানীয়। এবার প্রশ্ন থাকছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়সীমা কত? লিখবে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা। এবার লিখবে ভারতীয় আর্য ভাষা 3টি যুগের নাম কি? অবশ্যই লিখবে ভারতীয় আর্য ভাষা 3টি যুগের নাম হলো যথাক্রমে লিখতে পারো প্রাচীন ভারতীয় আর্য, যেটাকে ওল্ড ইন্দো এরিয়ান বলা হয়। লিখবে মধ্য ভারতীয় আর্য, যেটাকে মিডিল ইন্দো এরিয়ান, আর নব্য ভারতীয় আর্য নিউ মডার্ন ইন্দো এরিয়ান। ঠিক আছে, এবার লিখবে তোমরা প্রাচীন বাংলা লিপির নিদর্শন কোনটি? অবশ্যই তোমরা লিখবে চর্যাগীতি বা চর্যা গানের লিপি প্রাচীন বাংলা লিপির নিদর্শন। কুটিল লিপি কাকে বলে? খ্রিস্টীয় 7ম শতাব্দীতে সিদ্ধ মাতৃকা লিপির যে জটিল রূপ গড়ে ওঠে তাকে কুটিল লিপি নামে অভিহিত করা হয়। এবার প্রশ্ন বাংলা ভাষায় অব্যবহৃত পূর্ববর্তী স্তরটির নাম উল্লেখ করো। এবার উত্তর লিখবে বাংলা ভাষা অব্যবহৃত পূর্ববর্তী স্তরটির নাম হলো মাগধী অপভ্রংশ বা অবহট্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ইন্দো ইরানীয় শাখাটি ভারতে প্রবেশ করার পর কী নামে পরিচিত হয়? ভারতীয় আর্য নামে পরিচিত হয়। এবার লিখবে ভারতীয় আর্য ভাষা 3টি যুগের নাম লেখো। আমি তো এর আগেও বলেছি, বুঝতে পারছো, ওল্ড ইন্দো এরিয়ান, মিডিল ইন্দো এরিয়ান আর নিউ মডার্ন ইন্দো এরিয়ান। মিশরীয় লিপির 3টি ধারা নাম উল্লেখ করো। অবশ্যই লিখবে হাইরোগ্লিফিক, হিরোটিক ও ডেমোটিক। ঠিক আছে, মিশরীয় লিপির 3টি ধারা। বিশ্ব ভাষা বলতে কি বোঝো? জাতিতে জাতিতে ভাষাগত ব্যবহার দূর করার জন্য ভাষাতাত্ত্বিকেরা বিভিন্ন সময় যে ভাষা গড়ে তুলেছেন তাকেই বলা হয় বিশ্ব ভাষা বলে। এই ভাষা আন্তর্জাতিক ভাব বিনিময়ের জন্য সর্বাধিক সহজ ভাষা। এই ভাষার গঠন অতি সহজ ও ধ্বনিও সরল। সর্বাধিক জনপ্রিয় সার্থক বিশ্ব ভাষার নাম কি? এর পরিকল্পনা কে করেন? এসপেরেস্তো সর্বাধিক জনপ্রিয় সার্থক বিশ্ব ভাষা। পোল্যান্ডের অধিবাসী ডক্টর জ্যামেনহফ প্রথম 1887 খ্রিস্টাব্দে এসপেরাস্তো বিষয়ে তার পরিকল্পনা প্রকাশ করেন। এবার আমি যে প্রশ্নগুলো আলোচনা করব 2 নম্বরে মান, হ্যাঁ, এটা প্রথম প্রশ্ন থাকছে ভারতবর্ষে 4 ভাষা বংশের দেশ উদ্ধৃতি অনুসারে 4 ভাষা বংশের পরিচয় দাও।
পৃথিবী জুড়ে প্রায় ৪,৫০০ ভাষার প্রচলন আছে। বুঝতে পারছো তোমরা? ভাষাতাত্ত্বিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ভাষাগুলিকে কয়েকটি ভাষা বংশ বা গোষ্ঠীতে ভাগ করেছেন। এগুলির মধ্যে ভারতের 4টি ভাষা বংশের প্রচলন দেখা যায়। আমরা নিচে আলোচনা করতে পারি, ভাষা বংশ সম্পর্কে আলোচনা করা হলো। এবার প্রথম বলবে ইন্দো ইউরোপীয়। এটি সবচেয়ে বৃহত্তম ভাষা বংশ। ইউরোপের পশ্চিম থেকে ভারতের পূর্ব প্রান্ত পর্যন্ত যত দেশ আছে সেগুলি ভাষা এই ভাষা বংশ থেকে জন্ম নিয়েছে। এই ভাষা বংশে আবার 9টি ভাষা গোষ্ঠী, যথা ইতালীয়, গ্রিক, টিউনেসীয়, লেতীয়, তোখারীয়, আলবেনীয়, বাল্টোস্লাভীয়, আর্মেনীয় এবং ইন্দো ইরানীয় গোষ্ঠীর 2টি শাখা, ইরানীয় আর্য এবং ভারতের আর্য। দ্বিতীয় শাখাটি ভারতে প্রবেশ করে। এই শাখা থেকে ভারতের প্রধান ভাষার জন্ম হয়। বাংলা ভাষা এই শাখারই অন্তর্গত। এবার বলবে দ্রাবিড়। ভাষার ব্যবহার অনুযায়ী এই ভাষা বংশের স্থান দ্বিতীয় বৃহত্তম। পত্ন অস্তালদের পরে ভূমধ্যীয় জনগোষ্ঠী ভারতে আসে। এদের ভাষাই হলো দ্রাবিড়। দক্ষিণ ভারতের এদের ছত্রছায়া। ভাষাতাত্ত্বিকরা এই ভাষা বংশের 4টি শাখা উপশাখা দেখিয়েছেন। প্রথমটি হলো দক্ষিণী। এই শাখাটি প্রধান ভাষা তামিল, মালায়ালাম, কান্নাড়, তেলেগু। দ্বিতীয় উত্তরদেশীয় মধ্যদেশীয় শাখা, যার অন্যতম ভাষা হলো কুরুক, মালতো, ওরাও। তৃতীয় বিচ্ছিন্ন শাখা, এর মধ্যে আছে গন্ডি, কুই, কোলামি ও চতুর্থ শাখাটি হলো ব্রাহুই। এবার আমরা অস্ট্রিক ভাষা বলবো। পত্ন অস্তালদের ভাষার নাম অস্ট্রিক। এই ভাষা বংশে 65টি ভাষা ভারতে ব্যবহার আছে। এটি ভারতের প্রাচীনতম ভাষা বংশ। এর 2টি মূল শাখা অস্ট্রানেশীয় ও অস্ট্রো এশিয়াটিক। দ্বিতীয়টি পশ্চিম মধ্যেশীয় ও পূর্বী শাখা বিভক্ত। পশ্চিম মুন্ডা ও খড়িয়া ভাষা দ্রাবিড় ভাষা বংশের অন্তর্গত। ভালোভাবে শোনো তোমরা। কোল শাখা এবং মধ্যদেশীয় খমের শাখার বিভক্ত। সাঁওতালি, মুন্ডারি, হো, করুক এরা হচ্ছে এই ভাষা অন্তর্গত। এবার বলবো ভোট চীনা। ভাষাতাত্ত্বিকদের মতে আর্যরা আসার আগে মঙ্গোলয়েড জনগোষ্ঠী যে ভাষায় কথা বলতো সেই ভাষাকে বলে ভোট চীনা। এই ভাষা বংশ তাই চীনা এবং বর্মী শাখায় বিভক্ত। তাই চীনা গোষ্ঠীর স্যামীয় শাখার অন্তর্ভুক্ত খামতি ভাষা উত্তর ও পূর্ব ভারতে, আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় প্রচলিত। ভোট বর্মী শাখার ভাষা হিমালয় বর্মী অঞ্চলে প্রচলিত। ভোট বর্মী শাখার ভাষাগুলি 4টি ভাগ ছিল, একটা বোড়ো, নাগা, কুকিচিনি ও। এবার আমরা প্রশ্ন করলাম, তোমাদের প্রথমে বলেছি 2 নম্বরের কোশ্চেন, কিন্তু আমি দেখলাম এটাকে ব্যাখ্যা করে দিলে তোমাদের প্রশ্ন মান আরও বেড়ে যাবে, তাই এটা মান কিন্তু 2 নম্বর আর থাকলো না। আমরা শুধু ভারতবর্ষ 4 ভাষা বংশের দেশ এবং এটা শুধু 4টি ভাষার নাম বললে 2 নম্বর হবে, কিন্তু এর যখন পরিচয় দিয়ে দিলাম এটা অবশ্যই বড় প্রশ্ন হিসাবেই ব্যবহার হবে। কখনো 5 হতে পারে, কখনো 4 হতে পারে। ঠিক আছে, আমি আলোচনা করে দিলাম। এবার দ্বিতীয় প্রশ্নে যাব আমরা। সংস্কৃতকে কি বাংলা ভাষার জননী বলা যায়? ব্যাখ্যা দাও। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা দেখো, অনেকে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলে চিহ্নিত করেন, কারণ সাধারণের মতে বাংলা তথা ভারতের অধিকাংশ ভাষা সংস্কৃত ভাষা থেকেই জন্ম নিয়েছে। তবে এই ধারণাটি আদৌ ঠিক নয়। আসলে লেখ্য ভাষা হিসাবেই সংস্কৃতের প্রচলন ও ব্যবহার শুরু হয়। তাছাড়া এই ভাষা ব্যাকরণের জটিল নিয়ম আবদ্ধ বলেই সংস্কৃত থেকে আলাদা ভাষার সৃষ্টি হয় প্রায় অসম্ভব, কারণ পরিবর্তনের উপায় না থাকলে তার থেকে ভিন্ন ভাষার জন্ম নিতে পারে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ পরিবর্তন হলেই নতুন ভাষার জন্ম হয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা বৈদিক ভাষাই ছিল একমাত্র জীবন্ত ভাষা। একে অন্য অর্থে বলা যায় প্রাকৃত ভাষা। প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ এবং অবহট্ট জন্ম হয়। এরই পশ্চিম শাখা থেকে মৈথিলি, ভোজপুরি এবং পূর্বী শাখা থেকে বাংলা, অসমিয়া ভাষার সৃষ্টি হয়। সংস্কৃত বাংলা ভাষার জননী। সংস্কৃত বাংলা ভাষার জননী এই ভাবনার মধ্যে স্বদেশপ্রেম জড়িয়ে আছে, যদিও এর কোনো বাস্তব ভিত্তি নেই যে সংস্কৃত থেকেই বাংলা ভাষা জন্ম নিয়েছে। সংস্কৃত হলো বৈদিক ভাষার পরে একটি প্রচলিত ভাষা। জীবন্ত ভাষার মতো এই ভাষাতেও কোনো পরিবর্তন আসেনি, কারণ এই ভাষার কোনো বিবর্তন হয়নি। এর কারণ হিসাবে বলা যায় যে কোনো ভাষার পরিবর্তনের সুযোগ না থাকলে সেই ভাষা থেকে নতুন ভাষা জন্ম নিতে পারে না। প্রাচীন ভারতীয় আর্য একটি ব্যতিক্রমী ভাষা। এটি মানুষের মুখে মুখে পরিবর্তনের কারণে নানা আধুনিক ভারতীয় ভাষার জন্ম নিয়েছে। পরিবর্তনের পথ ধরেই এসেছে বিভিন্ন নব্য ভারতীয় আর্য ভাষা।
মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ অবহট্টের জন্ম নিয়েছে। 900 খ্রিস্টাব্দে থেকে এই ভাষা থেকেই বাংলা ভাষা জন্ম নেয়। তাই সংস্কৃত আদৌ বাংলা ভাষার জননী নয়, বাংলা ভাষার জননী হলো মাগধী অপভ্রংশ অবহট্ট ভাষা। ঠিক আছে, এবার আমরা তৃতীয় প্রশ্নে যাব। ভোটচীনা ভাষা বংশের সংক্ষিপ্ত পরিচয় দাও। নৃতাত্ত্বিকদের মতে আর্যদের আগমনের অনেক পূর্বেই মঙ্গোলয়েড জাতির মানুষ যে ভাষার কথা বলতো সেই ভাষাকে ভোটচীনা ভাষা বলা হয়। ভোটচীনা ভাষা বংশের দুটি শাখা হলো, একটা তাই চীনা, একটা ভোট বর্মী। স্মরণীয় ইয়েনিসি শাখাটিকে এই ভাষা বংশের গোত্রে ফেলা হয়, যদিও এই শাখাটির সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তাই চীনা ভাষাবর্গের স্যামীয় শাখার অন্তর্গত খামতি ভাষা উত্তর পূর্ব ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্ত অঞ্চলে প্রচলিত। খ্রিস্টীয় 1300 থেকে 1800 থেকে শতক অবধি আসামে আহোম ভাষা প্রচলিত ছিল। আসাম শব্দের উৎপত্তি হয় আহোম থেকে। ভোটবর্মী শাখার ভাষাগুলি হিমালয় অঞ্চলে প্রচলিত। ভোটিয়া ভাষা ভোটবর্মী শাখার ভাষা হলেও এই ভাষায় রূপ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশের লাউল ও স্পিতি জেলার পূর্ব হিমালয়, সিকিমে ভোটিয়া, ভুটানি, শেরপা, কাকতেরা যে ভাষায় কথা বলে সেগুলি ভোটবর্মী শাখার পর্যায়ভুক্ত। অরুণাচল প্রদেশে আসামের পার্বত্য অঞ্চলে যে শাখায় 24টিরও বেশি ভাষা দেখা যায়, এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আকা, আবর, দফলা, মিসমি, মিরি ইত্যাদি। আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুরে ভোটবর্মী শাখার যে ভাষাগুলি দেখা যায় সেগুলি 4টি ভাগে বিভক্ত। এগুলি হলো বোড়ো বা বোবো, কুকিচিনি, নাগা ও বর্মী। বোড়ো বা বোডো এই শ্রেণীর 22টি ভাষার মধ্যে কাছারি, রাভা, কোচ, টিপ্রা, গারো ও মেজদের ভাষা অন্যতম। নাগা শাখার উল্লেখযোগ্য ভাষা আও, অঙ্গামি, সেমা, তঙ্গখুল, লোথাই প্রভৃতি। কুকিচিনি মণিপুরের মেইতেই ভাষা, আসামের লুসাই, মিজোরামের মিজো ভাষা এই জাতীয় ভাষা। বর্মী মূলত ব্রহ্মদেশের ভাষা। এছাড়া চট্টগ্রামের পার্বত্য এলাকায় মোঘ ও ভ্রু এই শাখার ভাষা উদাহরণ। এবার নৃতাত্ত্বিক পর্যায় কাকে বলে, নৃতাত্ত্বিক পর্যায় কিভাবে চিহ্নিত করা যায়। নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী, নির্দিষ্ট ভাষার মাধ্যমে ভাব প্রকাশকারী মনুষ্য গোষ্ঠী জাতি বা উপজাতি হিসাবে চিহ্নিত হয়। ধর্মের ভিত্তিতে কখনো কখনো জাতি গড়ে উঠতে দেখা যায়, যেমন ইহুদি জাতি ধর্ম। এমনিতে ব্যক্তিদের প্রত্যেকের মধ্যে স্বাতন্ত্র্য বর্তমান, তবে একটি বিশেষ জনগোষ্ঠীর মধ্যে যদি চেহারাগত সাদৃশ্য চোখে পড়ে তবে তাদের নির্দিষ্ট পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়। এই ধরনের পর্যায়কে নৃতাত্ত্বিক পর্যায় বলে। নানান জনগোষ্ঠীর সাদৃশ্য পর্যবেক্ষণ করে নৃতাত্ত্বিক পর্যায়গত ভাগ করেন নৃতাত্ত্বিক। সাধারণত এদের মধ্যে জিনগত, প্রাকৃতিক, নির্বাচনগত কিছু মিল থাকে। নৃতত্ত্ববিদরা নৃতাত্ত্বিক পর্যায় চিহ্নিতকরণে বেশ কিছু সাধারণ অদৃশ্যকে প্রাধান্য দিয়ে থাকেন। এগুলি এইরকমভাবে আলোচনা করা যেতে পারে, যেমন 1 মানুষের গায়ের রং, 2 চুলের বৈশিষ্ট্য রং, 3 চোখের বৈশিষ্ট্য রং, 4 শরীরের দৈর্ঘ্য, 5 মাথার আয়তন, 6 মুখের কাঠামো, 7 নাকের আকৃতি, 8 রক্তের বর্গ ইত্যাদি, অর্থাৎ যেটাকে আমরা ব্লাড গ্রুপ বলি। আজকে ছাত্রছাত্রীরা এই পর্যন্ত তোমাদের আলোচনা করলাম। আশা করি তোমাদের এগুলো খুব উপকারে লাগবে। অবশ্যই এগুলো পড়ো। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো উত্তর সমেত আলোচনা করলাম, ছোট এমসিকিউ, এসএকিউ এবং বড় কোশ্চেন হিসাবে। তোমরা এগুলো পড়ো, আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই যারা আমার এই চ্যানেল দেখতে ভালোবাসছো এবং যারা দেখছো আর যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইব করে দিলে পাশে অল বটনটি অবশ্যই টিপে দিও, তবে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে এবং আমার আগের পরের এবং সামনে যে সমস্ত ভিডিওগুলো দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের অবশ্যই এগুলো পড়াশোনার ক্ষেত্রে খুব কাজ লাগবে। অবশ্যই আমার এই চ্যানেলের সাথে জড়িত থাকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না।